নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প উপায়। গল্প পাঠে আমি রিয়া। গল্পটির কভার ডিজাইন এবং বিশেষ সহায়তায় সাইলেন্ট গ্রাফিক্স। গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সেখানেও আসছে বেশ কিছু নতুন গল্প। ফলো করতে ভুলবেন না আমাকে। চলুন শোনা যাক আজকের গল্প। কলকাতা শহরের একেবারে চোখের সামনে তখনও উপায়হীন নিরাশ্রয় মানুষগুলো এই স্টেশনের আশ্রয়টুকুতে গরু ছাগলের মতো গাদাগাদি করে দিনরাত্রি কাটাচ্ছিল অল্প কিছুদিন আগেও। একখানা চাটাই যতটা জায়গা জুড়ে থাকতে পারে ঠিক ততটাই ছিল মল্লিকাদের ঠাঁই। মল্লিকা, তার স্বামী ভূষণ, 2.5 বছরের ছেলে খোকন ও বিধবা ননদ আশা। টিনের তোরঙ্গ, কাঁথা বালিশের পুঁটুলি আর ঘটিবাটি কটার স্থানও তারই মধ্যে। আরও একটি সকাল হয়েছে। সূর্যের বোধহয় উপায় নেই উদয় হয়ে রাত ভোর না করে, নইলে কেন যে এই কুৎসিত নিষ্ঠুর পৃথিবীতে রাত পোহায়। আজ তাদের মুখে দেবারও কিছু নেই। ভোর থেকে ছেলেটা কান্না শুরু করেছে। বেলা বাড়তে বাড়তে এখন গেছে ঝিমিয়ে। থেকে থেকে উ করে কান্নার সুর টানে, আবার থেমে যায়। রামলোচনকে সঙ্গে নিয়ে মানব কল্যাণ এবং জনসেবা মহাসমিতির প্রমথকে তাদের চাটাই রাজ্যের কাছে এসে দাঁড়াতে দেখে মল্লিকা চোখ তুলে তাকায়। আশা মাথায় কাপড় তুলে কপাল পর্যন্ত ঘুমটা টেনে দেয়। এখন ভূষণের জ্বর কম। ভাঁজ করা একখানা কাপড় গায়ে জড়িয়ে বসে বসে সে যেমন ঝিমোচ্ছিল তেমনই ঝিমোতে থাকে। প্রমথের আবির্ভাবকে সে যেন গ্রাহ্যও করে না। অমন কত মানুষ এসেছে গিয়েছে, সংঘ থেকে, সমিতি থেকে, সভা থেকে, খবরের কাগজের আপিস থেকে। এতটুকু এদিক ওদিক হয়নি তার অবস্থার। সরকারের ভরসা আর বিশেষ রাখে না, এদের ভরসা খানিক ছিল। কিন্তু স্টেশনের এই নরক গুলজার করেই তাদের দিন কাটছে। শোনা যাচ্ছে শিগগির নাকি স্টেশনের এই আশ্রয় থেকেও তাদের ভাগিয়ে দেওয়া হবে। জ্বর কেমন? প্রমথের প্রশ্নের জবাব মল্লিকাই দেয়। অখন কমছে, আবার আইব কাঁপাইয়া। বেশভূষা ও কথাবার্তা চালচলনে প্রমথকে সম্ভ্রান্ত ঘরের প্রৌঢ় বয়সী সংসারী পিতার মতো। সেই জন্যই এটা আরও বেশি রকম খাপছাড়া এবং ক্ষোভজনক মনে হয় যে এই নিয়ে মানুষটা 4 বার খবরাখবর জানতে এবং সহানুভূতি জানাতে এলো, অথচ কোনো দিক দিয়ে এতটুকু উপকারও তাদের হলো না। আজ তারা একেবারে উপোস দেওয়ার পর্যায়ে পৌঁছেছে। মল্লিকা আজ কথা বাড়ায় না, সোজাসুজি বলে, কই আমাগো লেগা কিছুই তো করলেন না, আপনাগো ভরসায় আছি। প্রমথ বলে, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, কজনের জন্য ব্যবস্থা করব? আপনারা নিজেরা যদি একটু গা ঝাড়া দিয়ে না ওঠেন, সচেষ্ট না হন। মল্লিকা বলে, গা ঝাড়া দিমু, চেষ্টা করুম। ফল যদি ভালো হয় এখন খাড়াইয়া উলঙ্গ হইয়া গা ঝাড়া দিতেছি, নাইচা কুইন্দা হাত পা ছুঁড়া চেষ্টা করতেছি। আর কি করণের আছে কন? কথায় যত ঝাঁঝ থাক, খোঁচা থাক, দিশেহারা আর্তনাদের আওয়াজ নেই। মুখে নেই ক্রোধ আর ক্ষোভের বিকৃতি। নিরুপায় মানুষের এই ভাবটা প্রমথের কাছে বড্ড ভয়ঙ্কর ঠেকে। এ তো আর কিছু নয়, দরদ ভরা ভালো কথার জবাবে অবজ্ঞার সঙ্গে জানিয়ে দেওয়া যে
উপদেশ ঝেড়ো না। কি উপায় আছে, কি করার আছে তাই বলো, উপদেশ ঝেড়ো না। বাস্তব বুদ্ধি টনটনে প্রমথের, এত বেশি টনটনে যে মাঝে মাঝে বুদ্ধি কষতে কষতে অকারণে অর্থহীনভাবে বুকের শিরা, মাথার শিরা তার আতঙ্কে টনটন করে ওঠে। একটু বিনয় নিয়ে মল্লিকাকে ঠান্ডা ও গরম করতে চেয়ে সে বলে, কি আর বলবো, আপনারা বন্যার মতো আসছেন, সরকার বাহাদুর সামলাতে পারছেন না, আমরা কজনের জন্য ব্যবস্থা করব বলুন? বন্যা ভূমিকম্পের মতো এও হলো ভগবানের মার। ভগবানের অবশ্য আমাদের মতো দিনহীন ব্যক্তিকে দিয়ে যতটুকু প্রতিকার করাতে চান করিয়ে নেন, নইলে আপনাদের মতো মেয়েরা এত কষ্ট পাচ্ছেন, এটা আমায় এত ব্যাকুল করবে কেন? ঘর থেকে টেনে বার করে নিয়ে আসবে কেন? মুখ পোড়া ভগবানের কথা কহনের কাম কি? প্রমথ সামলে নেয়, ফাঁকা কথা ছেড়ে চট করে সে কাজের কথায় আসে। বলে, দেখুন, অবস্থার ওপরে তো আমাদের কোনো হাত নেই। আপনি যদি করতে চান, আপনাকে একটা কাজ জুটিয়ে দিতে পারি, রোজগার ভালোই হবে। মল্লিকা বলে, ওনারে একটা কাজ দেন না, ম্যালেরিয়া জ্বর, কাইল ছাইড়া যাইব, পরশু বিশ্রাম কইরা পরের দিন কাজে লাগবেন। ভূষণ এবার রক্তবর্ণ চোখ তুলে তাকায়। প্রমথ জিভের আওয়াজে আফসোস জানিয়ে বলে, বেটা ছেলের কাজ, বেটা ছেলেরা কাজ থেকে ছাঁটাই হচ্ছে, মেয়েদের কিছু কিছু কাজ জুটিয়ে দেওয়া যায়। আমার এই ননদেরও কাজ দিবেন, দুইজনে খাইটা রোজগার করুম। দুটি শিকার পাবার আশায় প্রমথ খুশি হয়ে বলে, তা দিতে পারি। মল্লিকা চোখ নামিয়ে কঙ্কালসার ছেলেটার দিকে তাকায়, খসা ঘুমটা মাথায় তুলে ভূষণের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, তুমি কি কও? আর তো কোনো উপায় দেখি না। ভূষণ কিছুই বলে না, হাতের আঙ্গুলগুলি সে শুধু ঘন ঘন মুঠো করে আর খোলে। মল্লিকা বলে, ভগবান, কপালে এও লিখছিলা। অভ্যাস বশে ভগবানকে ডাকে, কিন্তু নালিশের মতো শোনায় না তার কথা। এভাবে শেষবারের মতো ডেকে সে যেন চিরতরে বাতিল করে দিতে চায় ভগবানকে। বেশ, কাম করুম, যে কাম জুটাইয়া দিবেন তাই করুম। উলঙ্গ হইয়া নাচার কাম দেন, উলঙ্গ হইয়া নাচুম, কিন্তু মাথা গুইজা থাকুনের লেগা একখানা ঘর দিবেন তো আগে। একখানা ঘিরা ঘর আর একটু দুধ না পাইলে পোলাটা মইরা যাইবগা। প্রমথ মনে মনে হিসাব কষে, বলে, ঘর পাবে, দুধও পাবে, মাইনের কিছু টাকা আগাম নাও, তাই থেকেই ঘরের ভাড়া আর দুধের দামটা দেবে। একটা রসিদ দিয়ে কয়েকটা টাকা বরং এখনই নিয়ে যাও, ওবেলা সকলকে ঘরে নিয়ে যাব। হাসি খুশি মুখে প্রমথ একটা সিগারেট ধরায়। মুখে পান নেই, এটা তার বিষম রকম বিশ্রী লাগে, তবু ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, রামলোচন, পোয়াটেক দুধ কিনে এনে দাও। তুমি এইখানেই থাকো এদের দেখাশোনা করতে। কত বজ্জাত লোক যে এদের ঘাড় ভাঙার জন্য ঘুরে বেড়াচ্ছে, তার কি ঠিক ঠিকানা আছে কিছু? একটু সামলে সুমলে রেখো। মল্লিকা হঠাৎ হুমড়ি খেয়ে প্রমথের চকচকে পালিশ করা জুতো পরা পা দুটি চেপে ধরে চাপা আর্তনাদের সুরে বলে, আপনে মানুষ না দেবতা? প্রমথ বিদায় হবার পর 20-22 বছরের একটি ছেলে এবং প্রায় তার সমবয়সী একটি মেয়ে তাদের কাছে এগিয়ে আসে। কোনো কলেজের ছাত্র এবং ছাত্রী হবে সম্ভবত। আপনাদের কাজ দেবে বলেছে? আরে লোকটা ভীষণ বদমাশ। কি কাজ দেবে জানেন?
ছেলেটি এবং মেয়েটি দুজনে প্রায় 10 মিনিট ধরে প্রমথ মল্লিকাকে কিভাবে কিরকম কাজ দেবে বুঝিয়ে বলার চেষ্টা করে। তাদের কথার মধ্যে রামলোচন 1 পোয়া গরম দুধ মল্লিকাকে এনে দেয়। ফুঁয়ে ফুঁয়ে দুধ জুড়িয়ে পাতা কাঁথার তল থেকে একটা ঝিনুক বার করে নিয়ে সন্তর্পণে ছেলেটাকে কোলে তুলে মল্লিকা তাকে দুধ খাওয়াতে থাকে। বলে, এমন পাজি নাকি লোকটা? আপনারা দেখি সব জানেন, পুলিশে ধরাইয়া দেন না কেন? ছেলেটি বলে, পুলিশ ওকে ধরবে না। মেয়েটি উৎসাহের সঙ্গে বলে, আপনি যদি নালিশ করেন তাহলে অন্তত। বড় দুঃখে মল্লিকার মুখে হাসি ফোটে। নালিশ নালিশ করুম? বইন, তুমি সংসার চিনলা না, কি নিয়া নালিশ করুম? আমারে কাম দিবারে চাই, আমার ভালো করবার চাই। এখন তো নালিশের কিছুই নাই। নালিশের কারণ যখন তখন আমার নালিশ কি, কিসের কি। ছেলেটাকে কোল থেকে নামিয়ে ঠেলে একটু তফাতে সরিয়ে দেয়। ছেলেটার উপরেই যেন তার রাগ আর বিতৃষ্ণা। তার চোখ দুটি চকচক করে। ভজ্জাতি বুঝি না, কেডা সাধু কেডা শয়তান ঠাহর পাই না। সাধু সাই যাইছে, চোখের নজর ঢাকবো কিসে? আমরা ঠেকছি দায়ে, আমাগো দায়টাই আসল। না তো লাথি মাইরা এইসব মানুষের মুখ ভাইঙা দিতে আমরাই পারি। করুম কি, উপায় নাই। ছেলে আর মেয়েটি চুপ করে থাকে। রামলোচন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করছিল। কখন সরে গিয়ে সে একজন পুলিশ অফিসারকে সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ, কি মতলব? ছেলেটি বলে, আমরা ছাত্র ভলেন্টিয়ার। খানিক জিজ্ঞাসাবাদ করে তাদের দুজনের নাম ঠিকানা লিখে নিয়ে মল্লিকাদের সতর্ক করে দিয়ে অফিসারটি চলে যায়। বলে, আজে বাজে লোকের কথায় ভুলবেন না, সাবধানে থাকবেন। কোনখানে সাবধান থাকুম? কি খাইয়া সাবধান থাকুম? কিন্তু মল্লিকার প্রশ্ন তার কানে যায় না। ছেলে আর মেয়েটি চলে গেছে। দেখা যায় খানিক দূরে রামলোচন বসে আছে, বোধহয় তাদের পাহারা দিতে, আর কেউ যেন না বাগিয়ে নিয়ে যায়। মল্লিকা আশাকে বলে, ঠাকুরজি, তোমার নি শুধু পরকাল, তুমি কামে যাও, আমাগো বাঁচাও। আশা শিউরে উঠে বলে, আমি পারুম না, মইরা গেলেও পারুম না। মল্লিকা আঁচল দিয়ে চোখ মুছে শান্ত সুরে বলে, মরণের কথা না, আমি নি মরণের ডরাই। মইরা যদি পোলাটারে বাঁচান যাইত, অখনই মরতাম। ভূষণের বাঁচা মরার কথা সে বলে না। সে একরকম স্পষ্টই বলে দেয় যে স্বামীকে বাঁচাবার জন্য সে মরতেও রাজি নয়, প্রমথের ফাঁদে ধরা দিতেও রাজি নয়। ছেলের জন্য দুয়েই সে রাজি। তবে প্রথমটা হবে নিষ্ফল। সে মরলে ছেলেটার বাঁচার আর উপায় হবে না, তাই দ্বিতীয়টাই সে বেছে নিয়েছে। সে আবার মিনতি করে বলে, বুইজা দেখো ঠাকুরজি, আমাগো 3টা প্রাণীরে বাঁচাইবা। তোমার কোনো কলঙ্ক নাই, পাপ নাই। সুদিন আইলে তোমাকে ঘৃণা করুম না, পূজা করুম। ঠাকুরজি বলে, আমারে কইও না, আমি পারুম না। ভূষণ এতক্ষণ মুখ খুলেনি। এবার সে হঠাৎ ঝেঁঝে বলে, কারো অমন কাজে গিয়া কাম নাই। বলে সে আবার ঝিমিয়ে যায়। তার মাথার মধ্যে জীবন আর জগৎটা কেমন খাপছাড়া উদ্ভট হয়ে গেছে, দূরে সরে গেছে।
মল্লিকা, আশা, খোকন, নিরাশ্রয় মানুষের ভিড়, দুর্গন্ধ সব কেমন উলট পালট হয়ে গেছে, অকারণ হয়ে গেছে। মল্লিকার প্রথম শর্ত ছিল মাথা গুঁজবার একটু ঠাঁই সকলের জন্য। দুপুরে প্রমথের গাড়ি এসে তাদের শহরের এক প্রান্তে ছোট্ট একটি দোতলা বাড়িতে নিয়ে যায়। বোঝা যায় বাড়িটা ভদ্রপাড়াতেই। নিচের তলায় একখানা ঘর তারা পায়। সদরে যে দারোয়ান বসেছিল সে তালা খুলে দেয় ঘরের। এ বাড়িতে আগে এক ভাড়াটে ছিল। প্রমথের উদ্যোগে পাড়ায় যখন হাঙ্গামার সৃষ্টি হয় তখন তারা পালিয়ে যায়। এই কাহিনী মল্লিকাকে শোনায় রামলোচন। প্রমথকে বাড়াবার জন্য তো বটেই, মল্লিকাদের মধ্যে কৃতজ্ঞতা জাগাবার উদ্দেশ্যেও। তাদের হয়ে প্রমথ খানিকটা প্রতিশোধ নিয়েছে। বাড়ির আরো 4টি ঘরে আরো 4টি পরিবারকে প্রমথ আশ্রয় দিয়েছে। ওই 4টি পরিবারের মেয়ে পুরুষ নিষ্পৃহ ভোঁতা দৃষ্টিতে মল্লিকাদের আবির্ভাব লক্ষ্য করে। কারো যেন কিচ্ছু বলবার নেই, জানার নেই, শোনার নেই। মল্লিকাদের নামিয়ে দিয়ে ড্রাইভারও নামে। মল্লিকারা ঢোকে তাদের ঘরে, ড্রাইভার ঢোকে পাশের ঘরে। মল্লিকা মেয়েলি গলা শুনতে পায়। এত দেরি কইরা আলেন, আমি অখন গিয়া কখন ফিরুম? ড্রাইভারের গলা শোনা যায়। কি করব বলুন, আমি তো গাড়ির মালিক নই। মেয়েটির গলা আবার শোনে মল্লিকা। ভাড়াতে তো ঠিক মতো নিব আপনার গাড়ির মালিক। ড্রাইভার বলে, সেটা তো আর আপনি দেবেন না। কথা বলে ড্রাইভার গাড়িতে ফিরে যায়। খানিক পরে একটি বউ মল্লিকার চেয়ে সে কয়েক বছরের বয়সে বড় হবে, ভালো একখানা শাড়ি পরে ধীরে ধীরে গিয়ে গাড়িতে ওঠে, একা। তার বিষণ্ণতায় কঠিন মুখখানা মল্লিকা নজর করে চেয়ে দেখে। মল্লিকা জানে বউটি কোথায় যাচ্ছে। স্টেশনের গাদাগাদি ভিড়ে যে দিনরাত্রিগুলি কেটেছে তার মধ্যেই এসব জানা হয়ে গেছে তার। তাদের বাঁচাবার অসীম আগ্রহকে সম্বল করে সেই যে ছেলে আর মেয়েটি এসেছিল, তারাও বিশেষভাবে প্রমথের অনেক রকম ব্যবস্থার কথা খুলে বলেছিল। একেবারে আত্মসমর্পণ করতে পারেনি এমন 2-1টি মেয়ে বউকে সে নিজেই এমনইভাবে একা চলে গিয়ে কয়েক ঘন্টা পরে ফিরে আসতে দেখেছে, 2-5 টাকা হাতে নিয়ে। খারাপ পাড়ায় ঘন্টা হিসেবে প্রমথই হয়তো বাসর ঘর ঠিক করে রেখেছে। বউটি রাজ্যে নতুন বর হবে, সে ঘরের ভাড়া দেবে, গাড়িরও ভাড়া দেবে সে। কিন্তু সব যাবে প্রমথের পকেটে। বউটিরও যে ভাড়া দেবে নতুন বর, তা থেকেও কমিশন পাবে প্রমথ। ঘরের ভাড়া, মেয়ে মানুষের ভাড়া কত হয়, কত কমিশন দিতে হয়, এসব মল্লিকা অবশ্য খুঁটিয়ে জানবার চেষ্টা করেনি। এবার হয়তো কিছুই আর অজানা থাকবে না। ঘর গুছোবার ব্যাপার সামান্য, কি বা সম্বল আছে গুছোবার। এতদিন ভালো করে হাত পা ছড়িয়ে শোবারও জায়গা মেলেনি। ভূষণ আর খোকনের শোয়ার ব্যবস্থা করে দিয়ে এমনভাবে হাত পা ছেড়ে দিয়ে সে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়ে যে তৈলহীন রুক্ষ চুলের খোঁপা না থাকলে মাথাটা বোধহয় তার ফেটে যেত। ভাবতে গিয়ে তার সর্বাঙ্গ ঘেমে গিয়েছে। একটা লোক একসঙ্গে গাড়ি, ঘর আর মেয়ে ছেলেদের ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যভাবে, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে। কানে শুনে অতটা ধারণা সে করতে পারেনি, চোখে দেখে তার মাথা ঘুরে গেছে। খোলা দরজা, কলতলায় 2-3টি মেয়ে বউ বাসন মাজছে। ওদিকের কোনো ঘর থেকে ভূষণের সমবয়সী একজন বাইরের দিকে যেতে যেতে ডাক শুনে দাঁড়ায়। দাদা, কথা শুই না যাও,
পায়ের জুতো থেকে ধুতি পাঞ্জাবি, মাথার চুলে মলিনতা ঠেকিয়ে একটু ভদ্র ও মানুষের মতো হয়ে রাস্তায় বার হবার প্রাণপণ চেষ্টা এই স্পষ্ট মানুষটার। কলতলা থেকে একটি মেয়ে উঠে আসে। তারই ডাক শুনে মানুষটি দাঁড়ায়। একটু কালো, ছিপছিপে গড়ন, সাধারণ হিসেবে বিয়ের বয়স পেরিয়ে গেছে। খোলা দরজার সামনে থেকে একটু আড়ালে সরে যায় দুজন। আবার কই যাও? কই আর জামু, কাজের খোঁজে যাই। বৌদির লেগা ওষুধ আনবা। কি কষ্ট পায় দেখো না। ওষুধ না পারো বিষ আইনো খানিকটা। তুই আমারে পাইচস কি? পাইচস কি আমারে? মানুষটার চড়া গলা নয়, বোনের গালে চড় বসিয়ে দেবার আওয়াজটা মল্লিকার কানে বেঁধে। কয়েক মিনিট চুপচাপ। মেয়েটি কলতলায় ফিরে গেছে। দারোয়ানের সঙ্গে প্রৌঢ় বয়সী, শৌখিন চেহারা ও বেশভূষার একজন উঠানে এসে দাঁড়ায়। কলতলা থেকে মেয়েটি বলে, দাদা বাইরে গেছে। নবাগত লোকটি বলে, হ্যাঁ, রাস্তায় দেখা হলো, একটু শুনে যাও। মেয়েটি উঠে আসে। আবার কেন আইছেন? লোকটি বলে, তোমার দাদা বলল 2-4 দিনের মধ্যে ঘর ভাড়া না দিলে প্রমথবাবু ঘাট ধরে রাস্তায় বার করে দেবেন। আমি কি করুন বলে দিব। আজ চল না একটু বেরিয়ে আসি, দেখি কি ব্যবস্থা করা যায়। না না না, আমি কারো লগে যামু না। মেয়েটি কলতলায় ফিরে যায়। মল্লিকা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার 2 চোখ জ্বালা করে। মনে মনে বলে, বজ্জাত, তোর বিয়া হয় নাই, তোর স্বামী নাই, পোলা নাই, কেউ নাই, তাই না তোর এত তেজ। সেই দিনই ডাক এলো প্রমথের। তার সবুর সই ছিল না। প্রমথের গাড়ি আসেনি, ট্যাক্সি নিয়ে রামলোচন এসেছে। সঙ্গে এনেছে কিছু চাল ডাল মাছ তরকারি। মল্লিকা বললে, আজই যাওন লাগবো? অখন? বাবু শুধু একটু ডেকেছেন, একটু আলাপ টালাপ করে চলে আসবেন। ভূষণের যথাসময়ে জ্বর এসেছে। শুয়ে শুয়ে সে কুঁকায়। ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এ বাড়িতে আসার পর থেকে আশার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল। ভীরু নিরীহ মানুষ দোটানায় পড়ে যেমন ছটফট করে। আশা হঠাৎ বলে, বউ, তুই 2 গা ভাত রাঁধ, আমি যাই। মল্লিকা তার হাত চেপে ধরে বলে, তুমি যাইবা ঠাকুরজি? তুমি কাম করবা? নিরুপায় আমাগো প্রাণ দিবা? আমি তোমারে পূজা করুম। রামলোচন জানায়, না, আশা গেলে হবে না। প্রমথ মল্লিকাকেই যেতে বলেছে। তবে আর কথা কি, যেতে যখন বলেছে যেতে হবে, যে পথেই হোক। টানের চোটে চলার জন্য যখন নাকে দড়ি পড়েছে, থামার উপায় কি? শহরতলিতে ছোটখাটো বাগানযুক্ত ছোট্ট একটি আধুনিক ধরনের সুন্দর বাড়ি। এটা প্রমথর একা থাকার জন্য। প্রমথ মল্লিকাকে হাসি মুখে ঘরে ডেকে বসায়। একটু আলাপ আলোচনা পরামর্শ করার জন্য ডেকেছি। ভাব যখন হলো, আমাদের ভাব আর একটু জমুক। তা জমুক, মল্লিকার আপত্তি নেই। ঠিক কিরকম কাজে তাকে লাগতে হবে, পাশের ঘরের ওই বউটির মতো অথবা অন্যরকম খোলাখুলি জানা গেলে বরং ভালোই হয়। সুন্দর সাজানো ঘরে রঙিন সোফায় মল্লিকার ময়লা কাপড়, রুক্ষ চুল,
মাটিতে মলিন চামড়া বড়ই বেমানান দেখাচ্ছিল। প্রমথ যেন বাড়ির ঝিকে ডেকে সোফায় বসিয়েছে কথা বলার জন্য। কিন্তু তাহলে কি হবে? মল্লিকা একটু নড়লে চড়লেই প্রমথের মনে হয় উপোস দিয়ে দিয়ে রোগা একটা বাঘিনী যেন মেয়ে মানুষের রূপ ধরেছে। মাথা তুলে স্থির দৃষ্টিতে মুখের দিকে তাকাবার ভঙ্গি দেখলে মনে হয় বাঘিনীর মতোই ঝাঁপিয়ে পড়ে দাঁতে নখে তাকে ছিঁড়ে ফেলবার মতলব ভাবছে। সে ভঙ্গি যখন ঝিমিয়ে শান্ত ও নত হয়ে আসে, একটা বাঘিনীকে বশ করার আনন্দ হয় প্রমথর। প্রমথ বলে, আমি তোমাদের সব দায়িত্ব নিলাম, তোমার কোনো ভাবনা নেই আর। তোমাকে দিয়ে এমন কাজ করাবো না যাতে তোমার স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করার কোনো ক্ষতি হয়। মল্লিকা ভাবে, ও বাবা, এত দরদ তো ভালো নয়। প্রমথ বলে, তুমি আমারই কাছে কাজ করবে। মল্লিকা বুঝতে পারে না, ভুরু কুঁচকে বলে, আপনার কাম? আপনার কি কাম? প্রমথ হেসে বলে, আমার কি একটা কাজ? চারিদিকে 10 রকম কাজে জড়িয়ে আছি। যাক, একটু চা খাও, তারপরে কাজ শুরু হবে। মল্লিকা উত্তর দেয়, আইজ না। প্রমথ সুর করে বলে, লক্ষ্মীটি, কথা শোনো। মল্লিকা ঘাড় উঁচু করে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে। প্রমথ আবার বলে, এই বেশে তোমাকে এখানে দেখলে লোকে বলবে কি? নতুন শাড়ি জামা পরে নাও। মল্লিকার মাথা ঘুরতে থাকে, গা বমি করে। সেটা বোধহয় সারাদিন কিছু না খাওয়ার জন্য। কিন্তু ঘুরে ফিরে হাসি কান্না ঠেলে আসে কেন মল্লিকা বুঝতে পারে না। নতুন শাড়ি জামা পরে মল্লিকা ফিরে আসে। চাকর মল্লিকাকে চা আর খাবার দিয়ে যায়। প্রমথকে দিয়ে যায় তরলের বোতল। মল্লিকার চা খাওয়া শেষ হলে তরলের গ্লাসে একটা চুমুক দিয়ে প্রমথ তার পাশে বসে। এক হাতে তাকে জড়িয়ে ধরে টেনে বলে, এমনই ভাবে আসবে, কিছুক্ষণ থেকে চলে যাবে, এই শুধু তোমার কাজ। মল্লিকার মাথায় হঠাৎ আগুন ধরে যায়। প্রমথ তাকে দিয়ে ব্যবসা করাবে এটা সে মেনেই নিয়েছে, কিন্তু গোড়ায় যে প্রমথ নিজে তাকে কিছুদিন ভোগ করবে, তারপর ব্যবসায় নামাবে, এ অপমান তার অসহ্য লাগে। হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে 2 হাতে তরলের বোতলটা তুলে সে প্রাণপণে প্রমথের মাথায় বসিয়ে দেয়। বোতলটা ভেঙে যায়। প্রমথ অজ্ঞান হয়ে ঢলে পড়ে। 2 চোখে আগুন মেশানো অসীম বিস্ময় নিয়ে মল্লিকা তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধ দরজার বাইরে থেকে চাকর বলে, বাবু ডেকেছেন? মল্লিকা বলে, না, তুমি যাও। সে ঘরের চারিদিকে তাকায়। শুধু অজ্ঞান হয়ে গেছে, ওটাকে শেষ করা যায় কি করে? একটা বন্দুক আছে ঘরে, কিন্তু সে বন্দুক ছুঁড়তে জানে না। বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দেবে, না গলায় আঁচল জড়িয়ে মারবে? একটু ভেবে প্রমথের কিনে দেওয়া নতুন শাড়ির আঁচলটা পাকিয়ে প্রমথের গলায় ফাঁস বাঁধে। বোতলের মুখটা তাতে ঢুকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা ক্ষমতায় কুলায় শক্ত করে এঁটে দেয় ফাঁসটা। তবু সহজে কি মরে প্রমথ? প্রায় 15 মিনিট ফাঁসটা নিয়ে মল্লিকাকে ধস্তাধস্তি করতে হয়। তারপর ফাঁস খুলে কাপড়টা ঠিক করে নিয়ে প্রমথের বুক পকেটে হাত ঢুকিয়ে নোটের তাড়া বার করে নেয়। সবগুলি না হোক, 2-4টে নোট তাকে দেবার জন্যই তো লোকটা
তাড়াটা পকেটে রেখেছিল। সবগুলো সে নেবে না কেন? নিজের ছেঁড়া কাপড়ের পুঁটুলিটা তুলে নিয়ে মল্লিকা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দেয়। চাকরকে বলে, ঘরে যাইও না, বাবু ডাকলে যাইবা। চাকর একটু মুচকে হেসে বলে, আচ্ছা। রামলোচন চলে গেছে। আজ রাত্রে মল্লিকাকে ফিরিয়ে নেবার কথা ছিল না। বাইরে দুজন দারোয়ান, সশস্ত্র। প্রমথর ছিল বড়ই প্রাণের ভয়, অকারণে নয় অবশ্য। মল্লিকা ট্যাক্সিতে এসেছিল স্মরণ করে একজন দারোয়ান বললে, ট্যাক্সি বুলা দেগা? মল্লিকা বলে, না। মল্লিকার মূর্তি দেখে আশা ভয় পেয়ে গেল। বললে, বউ। মল্লিকা একগাল হাসে। উপায় পাইছি ঠাকুরজি, খাসা উপায় খুঁজা পাইছি। আশা আরো ভয় পেয়ে গেল। বললে, তুই খেই পা গেছস বউ? মল্লিকা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে বলে, খেপছি তো হয়েছে কি, উপায় তো খুঁজা পাইছি। আমারে কিনা নিয়া বেচা কেনা করব, সহুইরা ডাকাইত পাইছে কি আমারে? মায়া লোক বইলা কি গায়ে আমার জোর নাই? আশা বললে, বয় বউ বয়, পায়ে ধরি তোর, বইয়া ঠান্ডা হ। মল্লিকা বসে বলে, ভাত রাঁধছ ঠাকুরজি? তোমরা খাইছ? আমারে দাও, ভাতের খিদায় নাড়ি জ্বলে। বলে সে এক গাল হাসি। ভাতের কষ্ট আর পামু না, পোলারে 4 বেলা দুধ খাওয়ামু। ময়লা কাপড় খান পইরা আবার যামু স্টেশনে, আবার ডাকাইতরা আমারে কিনতে আইব। গলা নামিয়ে ফিসফিস করে বলে, এইবার ছোরা নিয়া যামু লুকাইয়া। বুঝছস ঠাকুরজি, লুকাইয়া একখান ছোরা নিয়া যামু। আপনারা শুনছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প উপায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল পরিচিত মানুষের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।